আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। নাম? নমস্কার স্যার। বসো। ধন্যবাদ স্যার। কোথা থেকে এসছেন? আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শ্রীনগর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনার পড়াশোনা কি নিয়ে? আমার পড়াশোনা বাংলা সাবজেক্ট। বাংলা এমএ করেছেন না অনার্স? বাংলা এমএ করেছি। স্পেশাল পেপার কি ছিল? এশিয়াল জবের নাটক ছিল। নাটক ছিল। কোথায়, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন? আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। মানে ক্যাম্পাস ছিল টাকি, টাকি। টাকি কলেজ ক্যাম্পাস। আচ্ছা। নাটকে কি কি ধরনের নাটক পড়েছেন, মানে কি কি পড়েছেন? অচলায়তন পড়েছি, হুম। শর্মিষ্ঠা পড়েছি, হুম। রক্তকর্মী পড়েছি, হুম। আর ছিল কাক চরিত্র, এইগুলো পড়েছি। রক্তকরবীর একটা বিশেষ বিষয় মানে ঘটে গেছে, বলতে পারবেন সেটা কি? ওখানে যন্ত্র সভ্যতা। না, আমি বলছি রক্তকরবী বইটা কেন্দ্র করে একটা বিশেষ ঘটনা আছে, মানে এর মধ্যে হয়েছে, সেটা কি বলতে পারবেন? না, এই মুহূর্তে মনে পড়ছে না। রক্তকরবী 100 বছর হলো আচ্ছা আচ্ছা, লেখা। ঠিক আছে, এটা জানা ছিল। আচ্ছা, আপনি এটা ডেমোটা দিন প্লিজ। ঠিক আছে, কি পড়াবেন? আমি সমাস করাবো। সমাস, আচ্ছা সমাস। বেশ ভালো। তো আমি এখানে ছেলেমেয়েরা বসে আছে, সেটা কল্পনা করেই আমি আমার ক্লাসটা শুরু করছি। গতদিন আমি সমাজ সম্পর্কে প্রাসঙ্গিক কিছু ধারণা দিয়েছিলাম। আজ আমি সমাসের যে পরিভাষা আছে সেই পরিভাষা সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো একটা উদাহরণ দিয়ে সেই পরিভাষাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। বাবা ও মা। তোমরা কেউ বলতে পারবে বাবা ও মা আমরা এক কথায় কি বলবো? বাবা ও মা। আচ্ছা ঠিক আছে, বাবা মা। বাবা মা। এখানে প্রথম যে পদটা আছে, প্রথম যে পদ তাকে আমরা বলবো পূর্বপদ। পরের যে পদটা আছে তাকে আমরা বলবো পরপদ। এই পূর্বপদ আর পরপদ নিয়ে যে অংশটা তৈরি হয় সেই অংশটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। পূর্বপদ আর পরপদ নিয়ে যে অংশটা তৈরি হয় সেটাকে আমরা বলবো ব্যাস বাক্য। কি বলবো? ব্যাস বাক্য। এখন এই পূর্বপদ আর পরপদ এগুলোর কিন্তু আরেকটা নাম আছে, সেগুলো কি না? সেগুলোর নাম হলো সমস্যমান পদ। এটাকেও সমস্যমান পদ বলবো, এটাকেও সমস্যমান পদ বলবো। তাহলে আমরা কি কি পেলাম? এখানে পেলাম পূর্বপদ, পেলাম পরপদ, পেলাম সমাসবদ্ধ পদ পেলাম। এইগুলো নিয়ে কিন্তু তৈরি হবে আমাদের সমাস। সমাসের এই পদটাকে আমরা কিন্তু আরেকটা নামে জানি, সেটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আজকে জানবো আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হলো সমাসের শ্রেণী নিয়ে। প্রথম যে শ্রেণীটা আসবে সেটা হলো
দ্বন্দ্ব সমাস। সমাসকে আমরা মূলত 9 ভাগে ভাগ করি, 9টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটার নাম হলো দ্বন্দ্ব সমাস। আমরা আজকে এই দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানবো। দ্বন্দ্ব সমাসের 3টা অর্থ আছে, একটা আবিধানিক অর্থ, একটা ব্যাকরণগত অর্থ, একটা প্রচলিত অর্থ। দ্বন্দ্ব সমাসের প্রচলিত অর্থটা হলো ঝামেলা বা এরকম কিছু, আর আবিধানিক অর্থ হলো মিলন, আর ব্যাকরণগত অর্থ হচ্ছে যোগ, যুগ্ম, যোগ করা। তো আমরা একটা উদাহরণ আগে দিয়েছিলাম, সেই উদাহরণটা আবার বলছি। বাবা ও মা, এক পদে করলাম বাবা মা, এটা জুড়ে দিলাম, সংক্ষেপ করলাম। এই জন্য এই সমাসের কিন্তু আরেক নাম বা সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপ। এটা মনে রাখতে হবে, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। তাহলে এখান থেকে আমরা কোন কোন বিষয় জানতে পারলাম? পূর্বপদ, পরপদ এবং ব্যাস বাক্য সম্পর্কে জানতে পারলাম। দ্বন্দ্ব সমাসটাকে মনে রাখার জন্য আমরা সূত্র করতে পারি একটা, তাহলে আমরা অন্য যে সমস্ত উদাহরণগুলো আসবে সেই উদাহরণগুলো কিন্তু ভালো বুঝতে পারবো। সূত্রটা কি হবে? পূর্বপদ যোগ সংযোজক অব্যয় যোগ পরপদ। আমরা এখানে যে বাবা পেয়েছিলাম এটা পূর্বপদ, মা পেয়েছিলাম কি পরপদ। আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু সেটাকে মনে রাখতে পারি। পূর্বপদের স্থানে আমরা লিখবো বাবা, সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কোন কোনগুলো আছে? ও আছে, এবং আছে, আর আছে, যেখানে যেমন লাগবে দরকার হবে আমরা সেটা নিয়ে নেব। তা আমরা এখানে কি নিলাম? ও নিলাম। এই ওটা হলো একটা সংযোজক অব্যয়। তাহলে পূর্বপদ বাবা, আর সংযোজক অব্যয়টাকে আমরা কি লিখবো? ও, আর পরপদের জায়গায় লিখবো মা। তাহলে আমরা এটাকে নিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে যে অন্য উদাহরণে গেলে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। যেমন নদ, নদী, এটাকে আমরা কিভাবে এই সূত্রের মাধ্যমে ফেলবো? নদটা হলো কি? পূর্বপদ, নদীটা কি? পরপদ। যখন সমাস হবে। আমরা এটাকে অ্যাপ্লাই করব এই সূত্রের মধ্যে। নদীর জায়গায়, পূর্বপদের জায়গায় আমরা কি লিখবো? নদী, নদ। আর সংযোজক অব্যয়ের জায়গায় লিখবো ও, পরপদের স্থানে আমরা কি লিখবো? নদী। তাহলে আমরা এটাকে সমাসে কিভাবে দাঁড়াচ্ছে? নদ ও নদী। এবার তোমরা কিন্তু বাইরে এই উদাহরণ বা এই সূত্র সাহায্যে আরো অনেকগুলো সমাস বাড়িতে করতে পারবে। ঠিক আছে। বসুন, বসুন। হুম, বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই যে আপনি দ্বন্দ্ব সমাসটা পড়ালেন, দ্বন্দ্ব সমাসের মধ্যে আপনি দেখাচ্ছেন যে সংযোজক অব্যয় একটা রয়েছে, আচ্ছা, কিন্তু সমাসবদ্ধ পদটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু সংযোজক অব্যয়টা সরে যাচ্ছে। এইটা যখন আপনি মানে দ্বন্দ্ব সমাসটা পড়াচ্ছেন, এটা কিন্তু আপনার বলা অত্যন্ত জরুরি যে পরপদ প্লাস সংযোজক অব্যয় প্লাস পূর্বপদ প্লাস সংযোজক অব্যয় প্লাস পরপদ মিলে সমাসবদ্ধ একটা পদ হচ্ছে, সমাসবদ্ধের আগে ব্যাস বাক্য হচ্ছে। হ্যাঁ। যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে তখন সংযোজক অব্যয়টা সরে সরে যাচ্ছে, যাচ্ছে। শুধু পূর্বপদ আর পরপদটা যুক্ত হয়ে গিয়ে সমাস হচ্ছে। সমাস তৈরি। এইটা কিন্তু আপনার ভীষণ বেশি বলা দরকার। আপনি উল্টোটা দেখাচ্ছেন, মানে আপনি সমাসটাকে ভেঙে ব্যাস বাক্যটা করছেন। আচ্ছা, কিন্তু আপনাকে ক্লাসে যেটা করতে হবে, ব্যাস বাক্যটা থেকে সমাসে যেতে গেলে কোনটা বাদ যাচ্ছে সেটা ওদেরকে বলে দিতে হবে। সেটাও পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি বলে সেটা দিতে হবে। ওদেরকে বলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি টেক্সট থেকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক আছে? আছে। 9-এ ইলিয়াস গল্পটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, গল্পটা কার লেখা? লিও টলস্টয়। হ্যাঁ, অনুবাদ করেছেন কে? অনিন্দ্য সুন্দর, এই মুহূর্তে মনে পড়ছে না। মনীন্দ্র মনীষ। ঘোষ। আচ্ছা, এইবারে আমার প্রশ্নটা হচ্ছে, ইলিয়াস গল্পে একটা জীবন বোধ লেখক তুলে ধরেছেন, সেটা কি? জীবন বোধটা কি? জীবনবোধটা হলো আমাদের সংসারে মানে সবসময় অর্থের পিছনে ছুটতে গিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে উপভোগ করা যায় না।
সে ধর্ম অর্চনা বা পূজা অর্চনা করা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হয়, সময়টা পাওয়া যায় না অর্থের পিছনে ছুটতে গিয়ে, মূলত এটাই। এবং এই গল্পের মধ্যে এটাকেই দেখানো হয়েছে যে জীবনে সম্পত্তি থাকলে বা বিষয় সম্পত্তি থাকলে কিন্তু সুখে থাকা যায় না। যখন শ্যামশামাগী এবং ইলিয়াস সম্পত্তি হারানোর পরে তারা দেখলো যে আমরা যে বিগত বছরগুলো আমরা কাটিয়ে এসেছি, এখন যে সময়টা আমরা উপভোগ করছি সেই সময়টা কিন্তু আরো বেশি উপভোগযোগ্য, এবং আমরা ঠিক টাইমে টাইমে কিন্তু সমস্ত কাজ পূজা অর্চনা থেকে শুরু করে আমরা সমস্ত কাজ ঠিক টাইমে টাইমে করতে পারছি, এবং অবসর বিনোদনটা আমরা স্বামী স্ত্রী শ্যামশামাগী এবং ইলিয়াস দুজনে ঠিকভাবে করতে পারছে। মানে জীবন সম্পর্কে এই ধারণাবোধটা কিন্তু এই গল্পে উঠে এসেছে। যে মানে অধিক সম্পত্তির বন্ধনে বাঁধা থাকলে মানসিক শান্তিটা মেলে না। মানসিক শান্তি পেতে গেলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু পেয়ে গেলেই হলো, মানে এটাই যে তাহলে আমি, হ্যাঁ ঠিক এই একই জীবনবোধ, এই জীবনবোধেরই কথা ক্লাস 10-এর একটা গল্পে আছে, ফুটে উঠেছে কোনো একটা অংশে, গল্পটার কোনো একটা অংশে এই মানে প্রায় কাছাকাছি বা এইরকমই একটি জীবনবোধ বা জীবন দর্শন আমরা খুঁজে পাই। সেটা কার লেখা, কোন গল্প আর সেই অংশটা? ক্লাস 10 একটা মানে একটা ছোট্ট অংশে এসেছে। চন্দ্রনাথ? না, এটা তো ট্রেনিং না, ওটা 9 হয়ে যাচ্ছে, এই মুহূর্তে তো মনে করতে পারছি না। সুবোধ ঘোষের লেখা, আমি গল্পটা বলে দিচ্ছি, বহুরূপী গল্পে। এবার কি লাইনটা মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবোধ ঘোষ, হ্যাঁ জি। বলুন তো কোন কোন জায়গাটায় আছে? হরিদা যে ইচ্ছা করলে জগদীশ বাবুর বাড়িতে গিয়ে অনেক সম্পত্তি চাইতে পারতো, হ্যাঁ কিন্তু কিন্তু উনি ওর দরকার শুধুমাত্র যে খাওয়ার জন্য যতটুকু দরকার, জীবন ধারণ করতে যতটুকু দরকার, সেটুকুই কিন্তু সে চেয়েছিল। কি চেয়েছিল? যে বহুরূপী করতে গিয়ে যে পারিশ্রমিকটা দরকার, সেই সামান্য পরিমাণ পারিশ্রমিক কিন্তু সে চেয়েছিল। হ্যাঁ সেটা এই প্রসঙ্গে আমি বলছি যে হরিদা যখন বিরাগীর ছদ্মবেশ নিয়েছে তখন সে বিরাগীর মতনই তার ব্যবহার। ও যখন পুলিশ সেজেছিল তখন কিন্তু ও ঘুষ নিয়েছিল ওই ছাত্রদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেই বিরাগীর ছদ্মবেশেই হরিদার মুখ থেকে এই একটা কথা বার হয়েছে যেটা এই জীবন দর্শনটাই প্রকাশ করে। সেটা মনে পড়ছে? জগদীশ বাবুকে হরিদা বলেছিল, মানে বিরাগী বেশি হরিদা বলেছিলেন কি কথা, সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই প্রকৃত সুখ। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। যে জগদীশ বাবুর তো টাকার অহংকার ছিল, কিন্তু বা একটা ওই ব্যাপারটা ছিল যে উনি অনেক দক্ষিণা দিচ্ছেন, এই করছেন, কিন্তু হরিদা কিছু নেননি এবং কি বলেছিলেন, সর্বসুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই প্রকৃত সুখ। এইটা সঙ্গে মানে এই জীবনবোধের সঙ্গে ইলিয়াসের ওই যে গল্পের শেষে যে জীবনবোধটা উদ্ভাসিত হয়ে উঠলো, দুটো কিন্তু প্রায় কাছাকাছি। ঠিক আছে, আপনি তো বিএড করেছেন। হ্যাঁ, বিএড করেছি। মাইক্রো টিচিং কি বলেন তো? মাইক্রো টিচিংটা সম্পূর্ণ ক্লাসের কিভাবে পড়াতে হবে, কোন পদ্ধতিতে পড়লে ছেলেমেয়েরা বুঝতে পারবে। তাই কি টিচিং মাইক্রো টিচিং হলে আপনি যেখানে প্রেজেন্ট করলেন, জি, আপনার তো ওখানে অনেকটা সময়, 40-45 মিনিট সময়, এর মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট প্রেজেন্ট করতে হচ্ছে, কখনো ব্ল্যাকবোর্ড ইউজ করছেন, কখনো কোশ্চেন করছেন, এই যে কোনো একটা পার্টকে মাইক্রো টিচিং বলে। জি, ভুলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বাচ্চাদের মধ্যে খুব বানান ভুলের সমস্যা হয়, ঠিক আছে, সেই বানান ভুলের সমস্যাটা কিভাবে দূর করতে চাইবেন? যখন তারা ওইটা পড়বে, কোনো বিষয়, কোনো টেক্সট লাইন পড়বে, পাঠ্য বিষয়, কঠিন শব্দ যখনই আসবে সেটাকে আমরা বারবার উচ্চারণ করে করে পড়বো, তাহলে কি হবে, পরবর্তীকালে ওই বানানটার ভুল হবে। হ্যাঁ, এবারে আমাদের যে খাতা দেখার যে নিয়ম আছে সেখানে 4টে বানান ভুল হলে 1 নম্বর কাটা, এরকম আছে। কিন্তু ক্লাসে যখন আপনি পড়াতে ঢুকবেন তখন দেখবেন যে বানান ভুলের থেকেও ওরা যখন লেখে, মানে মুখে যখন উত্তরটা দেয় ঠিকভাবে দেয়, ঠিক আছে, কিন্তু লেখার সময় অনেকেই আছে
যারা হয়তো প্রথম জেনারেশন পড়তে আসছে বা এরকম কিছু, তারা ঠিক করে কথাগুলো গুছিয়ে লিখতে পারে না, মানে অক্ষরগুলো আপনি বুঝতে পারছেন যে ও শব্দটা জানে, কিন্তু শব্দটাও লিখতে পারছে না, শব্দটার ভেতরে হয়তো দুটো তিনটে অক্ষর আছে, একটা দুটো অক্ষর হয়তো লিখছে। সেক্ষেত্রে নম্বর দেবেন কি দেবেন না, বা শুরুতেই কিভাবে শেখাবেন, মানে এই আপনি যে ছাত্রছাত্রীদের পাচ্ছেন তারা ঠিকমতো লিখতেই পারছে না ভালো করে শব্দগুলো, সেই সময় আপনার ভূমিকাটা কি হবে ক্লাসে? সেই সময় আমি ওদেরকে জোরে জোরে পাঠ্য বিষয়বস্তু জোরে পড়তে বলবো, যাতে দ্রুত যাওয়ার কারণে সেটা সঠিকটা একটা, পড়তে হ্যাঁ পারছে না। সেটা একটা পদ্ধতি, কিন্তু সময়টা তো 40 মিনিট। এবার সিলেবাসও এগিয়ে নিয়ে যেতে হবে বাড়ির কাজ হিসেবে, বা এখানে কি একটা গ্রুপ দলবদ্ধভাবে পড়ানোর কথা আপনি ভাবতে পারবেন ক্লাস সিচুয়েশনে? হ্যাঁ, দলবদ্ধভাবে গ্রুপ করে দিলে খুব ভালো হয়। যে এবং যারা জানে, হ্যাঁ তার মধ্যে একটা কম্পিটিশনের ব্যবস্থা করা যেতে পারে, যে কম্প্রিহেনশন সঠিক শুধু না, উচ্চারণ। শেখানো, হ্যাঁ, মানে যারা জানে, যারা অক্ষরগুলো ঠিক করে লিখতে পারে তাদের মনে হয় ওরকম, যারা পারে না তাদের একটু যে একটা পিরিয়ড শেষ হয়ে আর একটা পিরিয়ডের ফাঁকে একটু তারা যাতে অক্ষরগুলো ওদের শিখিয়ে দেয় বা এইরকম ভাবে, এবং সেটা প্রত্যেকটা ক্লাসে মনিটরিং করা করে ওদের এগিয়ে আনতে হবে। কারণ বহু বাচ্চা এরকম থাকবে হয়তো যে যারা, সঠিক বিশেষ করে খুব গ্রামের দিককার স্কুলে, তো এই বানান ভুলের সমস্যাটার পদ্ধতি হচ্ছে সরল পাঠ, আপনি যেটা বললেন জোরে জোরে পড়বে। সেকেন্ড হচ্ছে কঠিন শব্দগুলো আন্ডারলাইন করে সেগুলোকে শিখতে হবে, উচ্চারণ করে করে উচ্চারণ বানানটা করে। মুখস্থ করবে। আর একটা এইটাও যে জি। আপনাকে যদি ইংলিশ কোনো ক্লাসে, আপনি তো বাংলার টিচার, ইংলিশ টিচার আসেননি, তার ক্লাস দিয়েছে, আপনি কি করবেন? আমি সেদিন ওদেরকে ইংলিশ প্রিপোজিশনটাই করাবো, কারণ ওখানে বিভক্তির সঙ্গে মিল আছে। তো আমার বিভক্তির ক্লাসটাও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমি ইংলিশের প্রিপোজিশনটাও করাতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।